আচ্ছা দেখো, শূন্য সময় দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যালো, দেখো দেখতে পাচ্ছি স্যার। এটা, হ্যাঁ এটা তোমার একটা, তোমার ক্রেডিট বুঝছো তো নাকি? ক্রেডিট বুঝো তো? 3 ক্রেডিট 2 ক্রেডিট। জি স্যার। হ্যাঁ, 3 ক্রেডিটের পরীক্ষা হয় 3 ঘন্টা, কোশ্চেন থাকে হচ্ছে তোমার এরকম 8টা, তোমার অ্যান্সার করতে হয় 5টা, তাই না? জি স্যার। আর যেটা হচ্ছে 2 ক্রেডিট, পরীক্ষা হলো 2 ঘন্টা, কোশ্চেন আসে 6টা, অ্যান্সার করতে হয় 4টা, জানো তো নাকি? জি স্যার। হ্যালো, আচ্ছা দেখো, জি স্যার। পরীক্ষায় তোমাদের প্রশ্নটা লুকস লাইক এরকম থাকবে। ইউনিভার্সিটি অফ ঢাকা বিএসসি ইন টেক্সটাইল, এখানে থাকবে পার্ট না, এখানে তোমাদের কি লেভেল 1 টার্ম 2 লেখা থাকবে, তাই না? জি স্যার। লেভেল 1 টার্ম 2 লেখা থাকবে, এখানে সাবজেক্ট কোড লেখা থাকবে, সাবজেক্ট নেম লেখা থাকবে কি ন্যাচারাল টেক্সটাইল ফাইবার। পূর্ণমান তোমাদের কত? 60, তাই না? 60। জি স্যার। হ্যাঁ, 40-এ হচ্ছে তোমাদের সিটিতে হলো 30, 10 হচ্ছে অ্যাটেন্ডেন্স, জানো তো? জি স্যার। এই মার্কস ডিস্ট্রিবিউশনটা তোমরা জানো না? জি মাস হিসেবে জানি স্যার। আমি আবারও বলে দিচ্ছি যে তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন হচ্ছে, তোমাদের পরীক্ষা হবে 60 মার্কসে, 60 হবে এরকম থিওরিটিক্যাল পরীক্ষা, আর যে 40 থাকবে, 40-এর 10 হচ্ছে তোমাদের অ্যাটেন্ডেন্স, এই যে ক্লাসে উপস্থিত থাকতেছো তার উপর বেসিস করে 10, আর 30 নাম্বার হচ্ছে তোমাদের ক্লাস টেস্ট। তোমাদের 2টা ক্লাস টেস্ট নেই, বেসটাকে কাউন্ট করে ডাবল করে দেওয়া হয়। বুঝাইতে পারছি তোমাকে? হ্যালো, জি স্যার। টেস্ট কাউন্ট হয়। হ্যাঁ হ্যাঁ, জি আচ্ছা স্যার। তাহলে যে আমাদের 60 মার্কস, দেখো এরকম কোশ্চেন থাকবে, এরকম 8টা কোশ্চেন থাকবে। সাপোজ এই যে একের ভিতরে এ বি সি থাকবে, এর ভিতরে এ বি থাকবে, 3-এর ভিতরে এ বি সি, এরকম থাকতে পারে, ডি পর্যন্ত থাকতে পারে, বুঝছো? হ্যালো, জি স্যার। যেমন আরেকটা বিষয় আমি জি তোমাদের স্যার। বলিনি, শুনতে পাচ্ছি স্যার। তোমাদের খাতায় কিন্তু লাল কালি দেওয়া টিক দেওয়া হয় না, তোমরা কি এটা জানো? না স্যার, এটা জানি না। তোমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষাটা দিবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাতায়, সেই খাতাতে কোনো মার্কিং করা যাবে না। তার মানে হচ্ছে, তাহলে আমি তোমার খাতাটা কিভাবে দেখব? তাহলে আমি তোমার খাতাটা দেখব, তোমার খাতাটা আমি হাতে নেব, ধরো শুরুতেই তুমি 1 নম্বর প্রশ্নের উত্তর দিছো, তুমি কি লিখবা বলো তো? 1 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখানে কি লিখবা? এখানে লিখবা অ্যান্সার টু দা কোশ্চেন নং 1 এর তুমি কত অ্যান্সার করতেছো? সাপোজ ধরো এ, তুমি এখানে লিখে দিবা এ। আমার লেখা কি বোঝা যাচ্ছে? দেখতে পারতেছো তোমরা সবাই? জি এই স্যার। যে আমি উপরে যে মার্ক করলাম, জি স্যার। তুমি এইভাবে সুন্দর করে লেখা নিচে লাল দাগ দিয়ে, নিচে কালো কালি কিংবা কালার পেন দিয়ে একটা টান দিয়ে দিবে, বুঝছো? জি স্যার। এই দেখো, এই যে আমি একটা টান দিয়ে দিলাম, কেমন? জি স্যার। তাহলে তুমি এখন, আমি তাহলে কি বুঝতে পারবো? তুমি 1 নাম্বারের এ অ্যান্সার করতেছো, তুমি এর নিচে ধরো লেখা শুরু করে দিলা, সামহাউ লেখা অ্যান্সার ট্যান্সার দিলা, দেওয়ার পরে কি দিবা বলো তো? এরপর অ্যান্সার কোনটা করবা? বি বি দিলা, বি। সুন্দর করে বিটাকে কি করে দিবা? হাইলাইট করে একটা দেব। কালার পেন দ্বারা সাইড দিয়ে দাগ দিয়ে দিবা, অথবা নিচ দিয়ে আন্ডারলাইন করে দিবা। তাহলে আমি এটা বুঝতে পারবো আগেটা ছিল 1-এর এ, এখানে ছিল এ, এখানে ছিল তোমার এ মার্ক করা, তারপরে অ্যান্সারটা কি হলো তোমার? বি, তারপরটা তুমি অ্যান্সার করবা কি? সি। এখন কথা হচ্ছে যে ছোটবেলায় আগে তোমরা একটা কাজ করতা, যে তুমি আগে যে অ্যান্সার পারবা আগে সেটা অ্যান্সার দিবা, তাই না? সবাই এটাই শিখাইতো যে আগে যেটা ভালো পারবা আগে এটা অ্যান্সার দেবে। ঠিক আছে, আমিও তোমাকে ওইটাই বলতেছি, এই 8টার ভিতরে তুমি যেটা আগে ভালো পারবা সেটা অ্যান্সার দেবে। কিন্তু দেখা গেল তুমি 1-এর বি ভালো পারো, আচ্ছা ঠিক আছে, এনে তুমি বি অ্যান্সার করলা, প্রথমে তুমি বিটাকে অ্যান্সার করলা, সমস্যা নাই, কিন্তু এরপরে তুমি দেখলা 3-এর এ পাও, কি তুমি এখানে 3-এর এ লিখবা? না স্যার। না। তোমাদের জন্য আমার পক্ষ থেকে একটা সাজেশন থাকবে, তুমি যে সেটটা অ্যান্সার করা শুরু করবা আগে সেই সেটটা কমপ্লিট করবা, দেন পরবর্তী সেটে যাবা। যেহেতু এখানে তুমি এ ধরছো, তুমি আগে এ বি সি শেষ করবা, তারপরে যা এসে যদি তোমার মনে হয় যে না আমি এবার 8 অ্যান্সার করবো, তাহলে তুমি কি লিখবা? অ্যান্সার টু দা কোশ্চেন নং 08, অথবা শুধু 8, কেমন? তার নিচে তুমি দিলা এ,
তার নিচে তুমি দিলা এ, তার নিচে দিলা বি, তার নিচে সি, এইভাবে তুমি অ্যান্সার করে দেওয়া, কেমন? পারবে না? জি স্যার। সি, সুন্দর করে গুছাই এইভাবে অ্যান্সার দিবা। এখন এই 8 এর ভিতরে এ বি সিটা একটু চেঞ্জ আসতে পারে, কিভাবে? যে তুমি 8 এর আগে সি অ্যান্সার করলা, পরে এ করলা, পরে বি করলা, সমস্যা নেই, এটা করতে পারো। কিন্তু 8 এর এ অ্যান্সার করে যেন 7 এর বি অ্যান্সার করো না। করতে পারলে স্যার। পারবা, হবে না যে তা না, কিন্তু এতে তোমারও একটা সমস্যা হতে পারে, যে এক্সামিনার সে দেখবে তারও খাতা দেখায় সমস্যা হবে। আর আমরা অ্যাজ ইউজুয়ালি তোমাদের খাতাটা যেভাবে এক্সামিন করে সেটা হচ্ছে যে এই ধরো তোমার খাতা, হ্যাঁ কেমন, এটা হচ্ছে তোমার খাতা, তোমার খাতাটা আমি হাতে নিব, নিয়ে এখানে ধরো লেখা হলো অ্যান্সার টু দ্য কোশ্চেন 1 এর এ 5 মার্কে কত পাইছো সেটা আমি খাতায় লিখবো। যে ধরো তোমার নাম হচ্ছে রফিক, রফিক 5 এর এতে সে পাইলো 3 মার্ক, দিলাম। তারপর সে 5 এর বি অ্যান্সার করছে, 5 এর বিতে পাইলো ধরো 2 মার্ক, তাহলে টোটাল মার্ক সে কত পাইলো? 5। সে 5 এ 5 নাম্বার সেটে সে 5 মার্ক পেলো, ওকে ফাইন। কিন্তু সে 5 এর এ অ্যান্সার করার পর যদি 6 এর বি অ্যান্সার করে, 6 এর বি এর পর যদি 7 এর এ অ্যান্সার করে, তাহলে এইভাবে আমার লেখার ভিতরে অনেক সমস্যা হয়ে যাবে না? জি স্যার। উল্টাপাল্টা হয়ে যেতে পারে। হ্যাঁ, উল্টাপাল্টা হতে পারে। তবে এখন কথা হচ্ছে যে এক্সামিনারে অ্যাজ ইউজুয়াল উল্টাপাল্টা হয় না, কিন্তু হইতে কতক্ষণ, তাই না? যদি হয়ে যায় তুমি কি বুঝবা জি যে স্যার। তোমার এরকম হয়েছে? জি স্যার। এটা তো আর আচ্ছা, দেখার কোনো উপায় এক্সামিনারের নাই। মেজাজ তো খারাপ হয়ে যাবে স্যার। না, সেটা তো একটা বিষয়, ধরো সে কোন মাইন্ডে সে দেখতেছে, কিন্তু ধরো একটা মার্কসে মিস্টেক হতেই পারে, ধরো 3 মার্কস সে বলে যোগ হয় নাই, তুমি কি বুঝতে পারবা যে 3 মার্কস যে যোগ হয় নাই? স্যার। এটা কি বোঝার কোনো উপায় আছে? না স্যার। তাহলে ওইটাতে যাওয়া ভালো, মানে ওই প্রবাবিলিটিতে যাওয়া ভালো, নাকি সিরিয়াল বাই সিরিয়াল অ্যান্সার করে যাওয়া ওই প্রবাবিলিটিটা ভালো? সিরিয়াল অ্যান্সার করাই ভালো স্যার। হ্যাঁ, হ্যাঁ সেটাই, এই এই দিকটা তোমরা বিশেষ করে খেয়াল রাখবা। এখন অনেকে বলতে পারে যে স্যার আমি ওইভাবে অ্যান্সার না করে আমি ই করে অ্যান্সার করবো, মানে এলোমেলো করে করবো, করো, সমস্যা নেই, কেউ তোমার মানা করবে না, কিন্তু কোনটা ভালো তোমার কাছে, কোনটা মনে হইতেছে? জি স্যার, ওটাই ভালো স্যার। রিস্ক রেখে কি লাভ স্যার? এইটাই, রিস্ক রাখা যাবে না, তুমি চিন্তা করবে যে না, এই জন্য আমরা তোমাদেরকে সাজেশন দিব। এখানে তোমাদের খাতা তো শুধু একজন দেখে না, 2 জন দেখবে। কে দেখবে তুমি জানো না, তোমাদের খাতা কিন্তু 2 জন এক্সামিনেশন করে, জানো তোমরা? জি স্যার। মানে তোমার খাতা একজন দেখবে, আবার আরেকজন দেখবে, এই 2 জনের মার্ক এভারেজ করে তুমি মার্কস পাবা। এখন ইন কেস এই যে এলোমেলো করে দিছো, এক স্যার এলোমেলো ভালো মতো কাউন্ট করছে, আরেক স্যার করে নাই, দুইটা এভারেজ করে মার্কস কম হয়ে গেল, কে ক্ষতিগ্রস্ত? তুমি। জি আর স্যার। যদি সুন্দর করে গোছায় দাও, সুন্দর করে কালার পেন দিয়ে যদি নিচে মার্কিং করে দাও, যেটা এ এটা বি সি, তাহলে কি মিস্টেক হওয়ার সম্ভাবনা আছে? না স্যার। এই এই বিষয়টা তোমরা একটু খেয়াল রাখবা পরীক্ষার সময়। হ্যাঁ, এটা হচ্ছে একটা কমন ইনস্ট্রাকশন আমরা তোমাদেরকে দিয়ে রাখলাম, যেন এই জায়গাটাতে তোমরা ভুল না করো। জি স্যার। স্যার রেকর্ড হচ্ছিল না যে স্যার। তারপর না, এটা তো তোমাদের আমি আলাদা একটা ইনস্ট্রাকশন দিতেছি, এখন তো রেকর্ড করব না। জি স্যার, জি স্যার। কি আমার কথা কি এখন বুঝতে পারছো সবাই, যে পরীক্ষার বিষয়ে জি স্যার। কিভাবে তোমরা জি অ্যানসার গুলো স্যার। করবা? জি আচ্ছা, স্যার। আর হচ্ছে পরীক্ষায় আর মার্কিং এর বিষয়ে সতর্ক থাকবা, যে অ্যানসার টু দ্য কোশ্চেন তুমি 1 না দিয়েই 1 অ্যানসার করে ফেলছো, তাহলে কিন্তু সে এক্সামিনার কনফিউজড হয়ে যাবে যে কয়টা অ্যানসার করছে। আবার 5টার জায়গায় কেউ 6টা অ্যানসার, তাহলে 6টা অ্যানসার করলে হবে কি, আমরা অ্যাজ ইউজুয়াল লাস্টের কোশ্চেনটাকে স্কিপ করে দিই। এখন ধরো তুমি লাস্টের কোশ্চেনটাই ভালো অ্যানসার করছো, তাহলে এখন কি হবে বিষয়টা? স্যার, ক্ষতিগ্রস্ত। এই জন্য তোমরা খেয়াল রাখবা যেন 5টাই অ্যান্সার করো, এবং কি সেগুলো মার্কিং যেন ঠিক মতো থাকে, যে 1 নম্বরের কোশ্চেনে কি তুমি আদৌ 1 নাম্বারটাই অ্যান্সার করছো কিনা। ধরো উপরে লেখছো 1 নাম্বার, কিন্তু অ্যান্সার করতেছো 2 নাম্বার, তাহলে কি মার্কস পাবা? না স্যার। সঠিক মার্কস পাবা না। তো এই জন্য এই বিষয়টা তোমরা পরীক্ষার সময় খেয়াল রাখবে, এটা হচ্ছে তোমাদের একটা জেনারেল একটা ইনস্ট্রাকশন। স্যার, হুম। স্যার ওই 2 জন এক্সামিন করার পরে তো স্যার আপনাদের কাছেও তো আসে না স্যার, আপনারাও তো এক্সামিন করেন। না, এখন আমরা আসে না, ধরো কে এক্সামিন হবে সেটা তো আমরা বলতে পারি না, আমি হলেও হতে পারি, আবার নাও পারি। তো আমি না হলেও তো করার, মানে তোমাদের কারো কিছু করার নাই, তাই না? এটা ঠিক করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কে এক্সামিনার হবে, বুঝতে পারছো? জি স্যার। মানে এক্সামিনার এখানে যে কেউই হতে পারে, এবং কি এটা সেট করবে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এখন তুমি যদি সঠিক উত্তর যদি লিখে রাখো, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় দেখুক,
আর আমি দেখি আর যে কেউ দেখি, ওই ঘটনা সত্যি একই, তাই না? জি স্যার। তো এখন তোমরা এই বিষয়গুলো খেয়াল রাখবা পরীক্ষা দেওয়ার সময়, কারণ যেহেতু তোমরা এখনো কোনো পরীক্ষায় বসো নাই, তাই না? তো অনেক ভয় ভীতি কাজ করতেছে, আসলে ভয় ভীতি কোনো কিছু নাই, পরীক্ষায় অবশ্যই ভালো করা। ইউনিভার্সিটির প্রথম পরীক্ষা। হ্যাঁ, আর আমরা আছি তো, তুমি ভয় পাও কেন? তো এগুলো কমন ইনস্ট্রাকশন যেটা দিলাম, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা এই জিনিসগুলো মনে রাখবে। জি স্যার। আর হচ্ছে স্যার একটা কোয়েশ্চেন ছিল। বলো। স্যার আমাদের বড় ভাইরা কি মানে ইন্টারনেটে করছে স্যার, হ্যাঁ মানে 7 ব্যাচ স্যার। হ্যাঁ, ইন্টারনেটে তো যাচ্ছে, কেন জি স্যার। কনফিউজড যাবে কিনা এই জন্য নাকি? না 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 স্যার, এটাই জানার না জন্য স্যার, স্যার। স্যার আমাদের কি মেন কনফিউশনটা হলো স্যার সেশন জট স্যার হবে নাকি এটা স্যার? না না না, শোনো, তোমরা বড় ভাইদের কাছে শুনতে পারো। এখানে আমরা এই যে যে তোমাদের ক্লাসগুলো আমরা নিচ্ছি টাইম টু টাইম, তোমাদের সিটিও আমরা একটা কি করলাম, স্কিপ করলাম, কিভাবে অ্যাসাইনমেন্ট নিয়ে, তাই না? ফার্স্ট টার্মেরটা। জি স্যার। তাহলে এটা দ্বারা তুমি কি বুঝতেছো, মানে এটা তো তোমাদের আগে নেওয়ার জন্য। জি স্যার। আর আগে যদি না নেওয়া হইতো তাহলে কিন্তু ধরো আমরা আসো আইসিএস সিটি দিও, কিন্তু আমরা তোমাদের জন্য স্যার মানে এক জায়গায় মানে দেখছি স্যার ইনস্টাগ্রামে নাকি পোস্ট দেওয়া হয়েছে স্যার, এই যে 31 তারিখ থেকে প্রযুক্তির ফর্ম ছাড়বে, তো তখন কিভাবে স্যার আমাদের করবে? না না, শোনো, তোমরা ওইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফর্ম সার্ভে ভর্তি হবে, তারা আসবে, তারা ক্লাস শুরু করবে, এদিকে তো তোমার সমস্যা নাই। তুমি তোমাদের মতো করে এই যে যে সামনে হয়তো বা ধরো গভর্নমেন্ট খুলে দিবে প্রতিষ্ঠান কিছু কিছু করে, এই ধরো সামনে হয়তো ফোর্থ ইয়ার পরীক্ষা নেওয়ার একটা অনুমতি হয়তো আসতে পারে। তো আস্তে আস্তে ধরো সবই খুলে যাবে, যখন খুলে যাবে তোমরা যখন ক্যাম্পাসে আসবা, আসার সাথে সাথেই থিওরি তো কমপ্লিট লেভেল 1-এ, টার্ম 1-এ, শুধু বাকি আছে কি ল্যাব। তোমাদেরকে সবাইকে আমাদের যে ল্যাবের যে কারিকুলাম, আমরা যেসব ল্যাব করাবো এই বলে তোমাদেরকে ফার্স্ট ইয়ারে তোমাদের দিছি না, এই কি বলা হয় ক্লাস কোর্স আউটলাইন দিছি না ল্যাবের? জি জি স্যার। স্যার। ওই যে কয়টা ওইখানে আছে সব কয়টা ল্যাব তোমাদের হবে। আচ্ছা, ওটা কি আমরা করোনার আগে দিছি না পরে দিছি? আগে স্যার। আগে দিচ্ছি স্যার। আগে স্যার। আগে দিছি। তাহলে নিশ্চয়ই আমরা করোনার জন্য স্কিপ করার কোনো উপায় নাই নাকি? জি স্যার। কেউ তো বলতে পারবে না যে স্যার করোনার জন্য বোধহয় কম করাইলো, তা তো না, এটা তো আমরা তোমাদের আগেই দিচ্ছি। তো সেহেতু তোমরা ওই ল্যাবগুলো আগে হবে, হওয়ার পরে তোমাদের ফাইনাল পরীক্ষা হবে। এখন পর্যন্ত যে ডিসিশন দেন, তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পরে এই যে টার্ম 2, এই যে আমি যে ক্লাসগুলো নিচ্ছি, এই 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 টার্মে যে ল্যাবগুলো আছে সেই ল্যাবগুলো হবে, দুই একটা রিভিউ ক্লাসও হবে, বুঝছো? জি স্যার। রিভিউ ক্লাস মানে ফুল একটা চ্যাপ্টারের উপরে রিভিউ ক্লাস, বুঝছো তো? ফুল বইটার উপরে, ফুল কোর্সটার উপরে, ধরো আমি যা যা পড়াইছি এর উপরে ধরো আমি একটা ফুল একটা স্লাইড বানাই নিয়ে বললাম যে এই বিষয় এই জিনিসগুলো পড়াইছি, তোমরা বাসায় পড়ো, এটা ওভারভিউ, এরকম একটা ক্লাস হবে। দেন এই ল্যাব হওয়ার পরে তোমাদের আবার ফাইনাল পরীক্ষা হবে। তো আমাদের এই টার্মটা কিন্তু ভাইব না যে অনেক লেন্দি হবে, আমরা যত দ্রুত সম্ভব তোমাদেরকে কোর্স শেষ করে আগাই দেবো। এখন দেখো টোটালি একটা বছর ক্লাস হলো না, তাই না? জি স্যার। জি স্যার। এর জন্য তো একটা দুইটা মাস এই সেমিস্টার একটু পিছিয়ে যাবা, কিন্তু আলটিমেটলি আমরা 4 বছর পরে দেখবা যে তোমাদের যে টাইমে বের হয়ে যাওয়ার কথা ওই টাইমে যাচ্ছ, কারণ আমরা বাকিগুলো ওইভাবে একটু কম্প্রেস করে নিয়ে আসবো, বুঝছো? জি স্যার, সেদিন দেখলাম স্যার ফেসবুক গ্রুপে স্যার স্কয়ার গ্রুপ থেকে চাকরির অফার আসতেছে স্যার। তারপর স্যার হ্যাঁ হ্যাঁ, তোমাদের 20টা ভাইয়ের তো সিভি দিলাম 20 জনের চাকরির ব্যাপারে, তারপরে তাদের হয়তো বা 15 জন হয়তো বা নিবে, হয়তো বা এই আজকে কালকের মধ্যে হয়তো বা ডাকা শুরু করবে, ডেকে শুধু তাদেরকে। কি স্যার নিটারই নিবে স্যার, অন্য ভার্সিটি নিবে না? এখন ধরো অন্য ভার্সিটিও যাইতে পারে, তো আমাকে তো ধরো ওরা পার্সোনালি ফোন দিয়ে চাইছে যে স্যার আমাকে 20টা সিভি দেন। জি স্যার, এটা উল্লেখ করা ছিল স্যার যে এই আপনার ইমেল অ্যাড্রেসে যোগাযোগ। হ্যাঁ, না আমাকেই ফোন দিয়েছিল, ফোন দিয়ে বলছে যে 20টা সিভি দেন, আমরা লোক নিব। এখন দেখো তোমরা চিন্তা করো যে বাংলাদেশে আর কোনো প্রতিষ্ঠানে এইভাবে, হ্যালো জি স্যার বলেন। জি স্যার। বলি যে বাংলাদেশে আর কোনো প্রতিষ্ঠান থেকে এইভাবে ডাকে কিনা আমার জানা নাই, ডাকতে পারে। তবে দেখো এটা কিন্তু তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি যে একটা কোম্পানি থেকে আমাদের নিটারে ফোন দিয়ে সিভি চাইছে, তাই না? এখন হ্যাঁ হইতে পারে তারা আরো অনেকের কাছে চাইছে, কিন্তু স্কোয়ারে সিভি দেওয়াটাও কিন্তু অনেক টাফ, তাই না? দিলেই যে ডাকে এমন না, তো সেইখানে তারা ফোন দিয়ে চাইছে, এটা আমাদের জন্য বড় অপরচুনিটি না এই করোনার ভিতরে? জি স্যার। অবশ্যই।
যে আমি নিজেই মনে করো স্কোয়ারে ইন্টার্নশিপের জন্য ঘুরছি, চাকরির জন্য ঘুরছি, তো সেই ক্ষেত্রে ধরো আমি ঘুরছি আর তারা তোমাদেরকে নেওয়ার জন্য ডাকে, তাহলে কোনটা ভালো বলো? তোমরা তো যাইতে পারবা, তোমরা তো যাইতে একটা পরীক্ষা দিতে পারবা, হ্যাঁ, তারা কিন্তু পরীক্ষা ছাড়া নিবে না। এখন পরীক্ষা দিবে, পরীক্ষার হলে ওইখানে তুমিও থাকতে পারো, আরো বাংলাদেশে অনেকেই থাকতে পারো। এখন তুমি পরীক্ষার হলে তুমি ভালো করবা, তুমি চাকরি পাবে। স্যার আপনারা এই কোন বিষয়টা ব্যাচে বুঝছো তো? ছিলেন স্যার? না, আমি এখানে না, আমি 2014-তে পাশ করছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে শহীদ আব্দুর রব শেরনিয়াবাদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বরিশাল থেকে। আমি তোমাদের এই ক্যাম্পাসের বড় ভাই না, বুঝছো? না স্যার, স্যার হ্যাঁ, স্যার আগে তো কিন্তু স্যার দেখতাম প্রযুক্তি নিয়ে তো ওইটা একই তো স্যার। হ্যাঁ, প্রযুক্তি, হ্যাঁ। স্যার আগে দেখতাম ফোর্থ ইয়ারের শেষের দিকে ইন্টার্নশিপ দিত, কিন্তু স্যার এইবার দেখতেছি ফোর্থ ইয়ারে ফার্স্টে ইন্টার্নশিপ পেয়ে যাচ্ছে। না, ফোর্থ ইয়ারের ফার্স্টে না, তোমার ধরো এই যে এখন করোনার সময় চলতেছে, তাই না? তো এখন তারা কোথায় বসে আছে? বাসায় বসে আছে না? তাদের কিন্তু টার্ম 1 এর ক্লাস শেষ, টার্ম 2 ক্লাস চলতেছে, এখন তারা বাসায় বসে আছে। এখন যদি তারা ইন্টার্নশিপটা শেষ করে, তাহলে কিন্তু পরীক্ষার শেষ সাথে সাথে আমরা তার রেজাল্ট দিয়ে দিতে পারবো। কিন্তু অন্যান্য সময় কি হতো, টার্ম 2 শেষ করে ফাইনাল পরীক্ষা দিয়ে তারা ফ্যাক্টরিতে যাবে ট্রেনিং করতে, 2 মাস ট্রেনিং করবে, 2 মাস ট্রেনিং করে এসে আমাদের কাছে আবার পরীক্ষা দিবে, দেওয়ার পরে তাদের রেজাল্টে কাজ শুরু হবে। তাহলে আমরা যে এদের এখন বাসায় বসে আছে তাদেরকে আমরা ফ্যাক্টরিতে পাঠালাম ট্রেনিং করতে, তারা ট্রেনিং করতেছে, আর তাদের ক্লাস হচ্ছে শুক্রবারে। বিষয়টা বুঝতে পারছো? আর তাদের ক্লাসটা হচ্ছে শুক্রবারে, তাহলে কি তারা আগাই গেল না? এই কিছুদিন আগে আমরা কিন্তু তোমাদের 6 ব্যাচের বড় ভাইদের এই ইন্টার্নশিপের পরীক্ষা কিন্তু আমরা অনলাইনে নিয়েছি, জানো না? জি স্যার। তাহলে এটা কি আমরা যদি পরীক্ষাটা যদি না নিতাম তাহলে কি তারা এখনো পরীক্ষা দিতে পারতো? না স্যার। না তাহলে স্যার। তারা কি সার্টিফিকেট পাইতো? না স্যার। না স্যার। চাকরিতে অ্যাপ্লাই করতে পারতো? না স্যার। ঠিক এই কাজটার জন্য তারা যেন 2 মাস আগে বের হয়ে যায়, এই পড়ার পাশাপাশি এটা হয়ে গেল, বুঝছো? জি স্যার। আচ্ছা, এই হলো বিষয়। তো আমরা একটু পড়াশোনা করি হালকা। আচ্ছা, আমরা যে বাই প্রোডাক্ট পড়ছিলাম, তাই না? কমার্শিয়াল কটনও পড়ছিলাম, তাই তো? জি স্যার। আচ্ছা, কমার্শিয়াল কটনের পরে আমরা এটাও পড়ছিলাম যে ক্লাসিফিকেশন অফ কটন উইথ রেফারেন্স টু স্টেপল লেন্থ। যে স্টেপল লেন্থের উপর বেসিস করে কটন ফাইবার কত প্রকার। একটা বলছিলাম লং স্টেপল, মিডিয়াম স্টেপল, শর্ট স্টেপল বলছিলাম। জি স্যার। আচ্ছা, লং স্টেপল কোনগুলা? যার দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার থেকে 6.35 সেন্টিমিটার পর্যন্ত। 3 সেন্টিমিটার মানে কত মিলিমিটার বলো তো? 30 মিলিমিটার। 30 ফাইবারের লেন্থ আমরা যখন ফ্যাক্টরিতে যাব তখন দেখবো অলওয়েজ মিলিমিটারে হিসাব করে। স্পিনিং ফ্যাক্টরিতে ফাইবারের লেন্থ মিলিমিটারে হিসাব করে। তাহলে 30 মিলিমিটার থেকে 63.5 মিলিমিটার। 63.5 মিলিমিটার পর্যন্ত ফাইবারগুলোকে আমরা লং স্টেপল ফাইবার বলবো। আর এই গ্রেডের ফাইবার কোনগুলো? সিআইএসএন কটন, ইজিপশিয়ান কটন, আমেরিকান পিমা কটন, এগুলো হচ্ছে এর অন্তর্ভুক্ত। মিডিয়াম স্টেপল কোনগুলো? যার লেন্থ হচ্ছে 25.4 মিলিমিটার থেকে 28.6 মিলিমিটার পর্যন্ত, ওগুলোকে আমরা মিডিয়াম স্টেপল বলবো। আর 25-এর নিচের থেকে, যেমন ধরো 25-এর নিচে কত? 24, আর এটা হচ্ছে কত? 9.5 মিলিমিটার থেকে 24 মিলিমিটার ফাইবারগুলোকে আমরা শর্ট স্টেপল বলবো। তো স্টেপল লেন্থের উপর বেসিস করে ফাইবার 3 প্রকার: লং স্টেপল, মিডিয়াম স্টেপল, শর্ট স্টেপল। ক্লাসিফিকেশন অফ কটন ফাইবার অ্যাকর্ডিং টু ম্যাচিউরিটি। ম্যাচিউরিটি মানে পরিপক্কতা। ধরো আমাদের যে ফিল্ডে যে ফাইবারগুলো আছে সেগুলো ধরো পরিপক্কতার হওয়ার আগেই ফাইবারগুলো প্লাগ করে নিয়ে আসলাম, তো ওর উপর বেসিস করে ফাইবার 3 প্রকার: ম্যাচিউর ফাইবার, ইমম্যাচিউর ফাইবার, ডেড ফাইবার। ম্যাচিউর ফাইবার, ইমম্যাচিউর ফাইবার, ডেড ফাইবার। ম্যাচিউর ফাইবার কোনগুলো? আচ্ছা, তার আগে বলে নিই, ফাইবারের ভিতরে প্রথম যে স্তরটা একটা ফাইবারের, বুঝছো, আউটার যে লেয়ার, সেটাকে বলা হচ্ছে প্রাইমারি সেল ওয়াল। সেটাকে কি বলা হয়? প্রাইমারি সেল ওয়াল। প্রাইমারি সেল ওয়াল। তারপরটাকে বলা হয় সেকেন্ডারি সেল ওয়াল। তাহলে একটা ফাইবারের শুরুতেই যে লেয়ারটা, ধরো তোমার গায়ের শুরুতেই কি লোম থাকে, তাই না? জি স্যার।
যে স্তর যেটা সেটাকে আমরা বলবো প্রাইমারি সেল ওয়াল। প্রাইমারি প্রাইমারি সেল ওয়ালের ভিতরে যেটা থাকবে সেটা থাকে কি বলবো আমরা সেকেন্ডারি সেল ওয়াল। সেকেন্ডারি সেল। আচ্ছা দেখো ম্যাচিউর ফাইবারের ঘটনাটা কি হয়, আমরা যখন ফাইবারের পড়বো তোমার মাইক্রোস্ট্রাকচার ম্যাক্রোস্ট্রাকচার তখন আরো ভালোভাবে বুঝতে পারবা। তো এখন শুধু এইটুকু জেনে নাও যে ওয়েল ডেভেলপড সেকেন্ডারি সেল ওয়াল, যে ফাইবারের সেকেন্ডারি সেল ওয়ালটা ওয়েল ডেভেলপড আর তার ভিতরে একটা লুমেন আছে, একটা পোর্শন আছে যাকে বলা হয় লুমেন, এবং কি ওই লুমেনটা হচ্ছে যার সবচেয়ে ছোট। যে ফাইবারের ভিতরে সেকেন্ডারি সেল ওয়ালটা হচ্ছে ওয়েল ডেভেলপড এবং লুমেনটা হচ্ছে সবচেয়ে ছোট, সেটাকে আমরা বলবো ম্যাচিউর ফাইবার। আর ইমম্যাচিউর ফাইবার কোনগুলা? ফাইবারস উইথ সেকেন্ডারি সেল ওয়াল, যে ফাইবারের সেকেন্ডারি সেল ওয়ালটা হচ্ছে থিনার, তার মানে হচ্ছে চিকন, তাই না? জি আর স্যার, লুমেনটা কেমন হবে? লার্জার লার্জার লুমেন। সেটাকে আমরা কি ফাইবার বলবো? ইমেচিউর ফাইবার। ইমম্যাচিউর ফাইবার বলবো। স্যার লোমেনটা কি? লুমেনটা হচ্ছে ফাইবারের ভিতরে একটা ফাঁকা পোর্শন আছে, ওটা আমরা দেখাবো পরবর্তীতে যখন আমরা ম্যাক্রো স্ট্রাকচার মাইক্রো স্ট্রাকচার পড়বো তখন দেখাবো। এখন একটু মনে রাখো যে ফাইবারের ভিতরে একটা লুমেন আছে, ওই লুমেনটা যত বড় হবে ফাইবার তত ইমম্যাচিউর, তাই না? আর লুমেন যত ছোট হবে সেকেন্ডারি সেল ওয়াল তত ডেভেলপ হবে, তখন সেটা হলো ম্যাচিউর ম্যাচিউর। ফাইবার। আচ্ছা ডেড ফাইবার কোনগুলা? ডেড ফাইবার হচ্ছে যে dead fibers, so-called dead fibers, have essentially only primary cell wall. দেখছো ডেড ফাইবারে কি থাকবে? অনলি প্রাইমারি সেল ওয়াল থাকবে। তার মানে এখানে কি নাই? সেকেন্ডারি সেল ওয়াল। দেখো ম্যাচিউর ফাইবারে সেকেন্ডারি সেল ওয়ালটা থাকে ওয়েল ডেভেলপড, ইমম্যাচিউর ফাইবারে থাকে থিনার, আর ডেড ফাইবারে সেকেন্ডারি সেল ওয়াল থাকে না, শুধু কি থাকে? প্রাইমারি সেল ওয়াল থাকে। আর দা লুমেন অকুপাইড দা বাল্ক অফ দা ফাইবার, আর পুরো পোর্শনটাই কিসে থাকে? লুমেন থাকে। তখন সেই ফাইবারটাকে আমরা কি বলবো? ডেড ফাইবার। এখন কথা হচ্ছে এই ইমম্যাচিউর ফাইবার সে ডাইমলিকুল গুলাকে প্রপারলি অ্যাবজর্ব করতে পারে না, ডাইমলিকুল গুলাকে প্রপারলি অ্যাবজর্ব করতে পারে না, যে কারণেই তোমার শেড ভেরিয়েশন হয়। আচ্ছা আমি বলি, তোমরা যখন তোমাদের সাদা জামা নীল দেওয়া পানিতে অ্যাবজর্ব করাও, নীল দেওয়া পানিতে ডিপ করো, মানে নীল দেওয়া পানির ভিতরে জামাটাকে যখন তুমি ডুবাও, তখন বিষয়টা কি হয় বলো তো? তোমার জামাটা পানি থেকে ওই নীলের পার্টিকেল গুলাকে সে অ্যাবজর্ব করে নেয়। তুমি একটা জিনিস খেয়াল করো, নীল দেওয়ার আগে পানিতে যে পরিমাণ ওই যে নীলের পার্টিকেল গুলা থাকে, যে কালারের ডেনসিটিটা থাকে, তুমি সাদা কাপড় ওইখানে দেওয়ার পরে, সাদা কাপড় উঠানোর পরে ওই পানিতে আর ওই পরিমাণ নীল নীল ভাব দেখা যায়, তাই না? জি স্যার, নীলের পরিমাণটা কমে যায়। নীলের পরিমাণটা কই যায় তাহলে? নীলটা স্যার ওই যে স্যার কাপড় অ্যাবজর্ব করে। কাপড়ে অ্যাবজর্ব করে নেয়। তো ইমম্যাচিউর ফাইবারের বেলায় এই অ্যাবজর্পশনটা হবে প্রপারলি হবে না। তার মানে এক জায়গায় একটু অ্যাবজর্ব করবে, আরেক জায়গায় করবে না, আরেক জায়গায় করবে, আরেক জায়গায় করবে না। তাহলে এটা কি কালারে ভেরিয়েশন আসবে না? জি স্যার। এই কালারের ভেরিয়েশনটাকেই বলা হয় শেড ভেরিয়েশন। কালারের ভেরিয়েশনটাকে কি বলা হয়? শেড ভেরিয়েশন। শেড ভেরিয়েশন অথবা প্যালার শেড। আচ্ছা ডেড ফাইবারের বেলায় কি হবে? সে কোনো কালারই অ্যাবজর্ব করবে না। ডেড ফাইবার কি করবে না তাহলে? কারণ কালারটা অ্যাবজর্ব করে মেইনলি সেকেন্ডারি সেল ওয়াল। এখন যেহেতু ইয়েতে সেকেন্ডারি সেল ওয়ালই নাই ডেড ফাইবার, সে কি কালার অ্যাবজর্ব করতে পারবে? না স্যার। হ্যাঁ, এই জন্য ডেড ফাইবার কখনো কালার অ্যাবজর্ব করে না। এখন ধরো তুমি একটা সুতা বানাইলে, সুতার ভিতরে 4% অথবা 5% ডেড ফাইবার আছে, অথবা তার থেকে বেশি, ধরো 10% ডেড ফাইবার আছে। এখন সুতা হওয়ার পরে সুতার ভিতরে কি ওই ডেড ফাইবারটা আছে না? 10%। আচ্ছা এই 10% ফাইবারটা কি ডাই হবে? না স্যার। যদি ডাই না হয় তাহলে যে সুতাটা বানাইলে ওই সুতাতে যদি কাপড় বানাও, তাহলে দেখা যাবো একটা জায়গায় ডাই হওয়া আছে, আরেকটা জায়গায় ডাই নাই। মানে একটা জায়গায় ধরো পিঙ্ক কালার করতেছো, পিঙ্ক কালার ডাইং করতেছো, তাহলে দেখা যাবো একটা জায়গায় পিঙ্ক কালার আছে একটা সুতার ভিতরে, ঠিক সুতার ওই জায়গাতে আরেকটা পোর্শনে
পিঙ্ক কালার নাই, নাই কেন? ওইখানে যে ফাইবারটা ওটা ডেড ফাইবার। তাহলে এই ধরনের জামা কি কেউ কিনবে? না স্যার। হ্যাঁ, এই জন্য আমরা যখন কটন মার্কেটে যায় তখন আমরা কটন ফাইবারের একটা টেস্ট করি, সেটা হচ্ছে ম্যাচুরিটি টেস্ট। ম্যাচুরিটি টেস্ট, যে তার ফাইবারের কত পার্সেন্ট ম্যাচুরিটি আছে, কত পার্সেন্ট ম্যাচুরিটি পার্সেন্টেন্সে প্রকাশ করা হয়। তো এটা যার যত বেশি সেই ফাইবারটা তত বেশি ভালো। ম্যাচুরিটি যার ভালো ওই ফাইবারের প্রাইসও বেশি আসবে, ওই ফাইবারের প্রসেসিংটাও ভালো হবে। তোমরা বাজারে চিন্তা করো, বাজারে পরিপক্ক আম ভালো নাকি অপরিপক্ক আম ভালো? পরিপক্ক আম ভালো। ওই পরিপক্কটা ভালো। ঠিক সেম হইতে এই কটনের বেলাতেও যখন ইন্টারন্যাশনাল মার্কেটে যায় তখন আমাদের এইচবিআই হাই ভলিউম একটা ইনস্ট্রুমেন্ট আছে যেটা দ্বারা ফাইবার টেস্ট করা হয়। এইচবিআই পড়াবো, হাই ভলিউম ইনস্ট্রুমেন্ট। এই ইনস্ট্রুমেন্টের সাহায্যে ফাইবারের ম্যাচুরিটিটা নির্ণয় করা যায়, যে এখানে কত পার্সেন্ট ম্যাচুরিটি তাদের ভিতরে আছে। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। তাহলে এই তিনটা তোমরা, হ্যাঁ স্যার নাইলে ডেড ফাইবার যেটা থাকে মানে ওইটা তো স্যার নাইলে স্যার ফ্যাব্রিক তো দিতে স্যার, মানে যদি কালার অ্যাবজর্ব না করে নাইলে স্যার ফ্যাব্রিক স্যার তৈরি করলে কি স্যার এটা ভালো হবে? না, ভালো তো হবে না, ওটা ফল্টস। ওটা তো ফল্টস, ওটা তো কেউ নিতে চাবে না। ওটা তো জিজ্ঞাসা করলাম যে ব্যবহার করা হয় স্যার, ওইটা ডেড ফাইবার ইউজই করা হয় না, বুঝছো? আমরা সব সময় যখন এই যে শোনো, এই কারণেই যারা ধরো ফার্মার, যারা কটন কাল্টিভেট করে তারা চিন্তা করে অলওয়েজ ম্যাচিউরড ফাইবার নেওয়ার জন্য, ম্যাচিউরড ফাইবার। আর যদি ম্যাচিউরড ফাইবার হয়েও যায় সেগুলো তার ফালাই দেওয়া যাবে না, সেগুলো তখন আমরা ধরো ওই যে রটরে ইউজ করি, অথবা ধরো ওই যে পাল্প পেপার ইন্ডাস্ট্রিতে দেওয়া হয় সেলুলোজ হিসাবে, বুঝো না? এই একটা বিষয়। স্যার নাইলে ইনম্যাচিউর যেটা থাকে আর ডেড যেটা থাকে এটা স্যার ওই যে পাল্প হিসেবে ব্যবহার করা হয়। পাল্প অথবা ধরো লো গ্রেডের সুতা তৈরির জন্য। ধরো ইমম্যাচিউর একটা জিনিস, ডেড কিন্তু একটা জিনিস। ইমম্যাচিউরটা কালার অ্যাবজর্ব করে কিন্তু সেটা পেলার শেড দেয়, বিবর্ণ শেড দেয়। তার মানে এক এক সময় মানে এক এক জায়গায় একটু বেশি, এক এক জায়গায় একটু কম। তো এই ইমম্যাচিউর যদি ম্যাচিউরের সাথে ব্লেন্ড হয়ে যায় তাহলে দেখা যাবে মোটামুটি একই রকম চলে আসছে। কিন্তু এই ডেটটা যদি ম্যাচিউরের সাথে মিলা যায় তাহলে এই সমস্যাটা বেশি দেখা দেবে, বুঝছো? ইমম্যাচিউর কি বলতেছিস, তারা অ্যাবজর্ব করবে কিন্তু সেটা প্রপারলি অ্যাবজর্ব করবে না। পেলার মানে কি বিবর্ণ শেড, বিবর্ণ তার মানে কি এক এক জায়গায় এক রকম দেখাবে, এরকম একটা শেড ক্রিয়েট করবে, কিন্তু সে কিন্তু কালার একটু হলেও অ্যাবজর্ব করবে। কিন্তু ডেড ফাইবার সে অ্যাবজর্বই করবে না। যে একটু একটু অ্যাবজর্ব করে তার সাথে ম্যাচিউর ফাইবারের একটা ব্লেন্ড হয়ে গেলে তুমি ওইভাবে ধরতে পারবে না। কিন্তু ডেড ফাইবার হলে সমস্যা আছে। তো এই জন্য তোমরা মনে রাখবা এখন যে ক্লাসিফিকেশন অফ কটন ফাইবার কি, ম্যাচিউর ফাইবার, ইমম্যাচিউর ফাইবার, ডেড ফাইবার। কেমন স্যার? স্যার আমাদের যদি একটা ডিজাইনই থাকে স্যার, যে আমার মানে একটা ভালো কালারের সাথে ধরেন স্যার কিছু আমার পেলার শেড থাকবে, বা এটা একটা ডিজাইন বা এটা আমাদের একটা ফ্যাশন, তখন তো স্যার আমাদের তখন চলবে, সমস্যা নেই, তখন চলবে, তখন কেউ কিছু বলবে না। তখন তো ওটা তোমার আচ্ছা সিরা প্যান্ট, তোমার প্যান্টের এক জায়গায় ধরো গ্রাইন্ডিং ক্র্যাক করে ফাইবার উঠাই ফেলা হয়েছে। ধরো আগের দিন এটা বলে তো রে তোর প্যান্ট তো ছিঁড়ে গেছে, আর এখন কি বলে ওটাই ফ্যাশন। এখন ফ্যাশন। এখন ডিপেন্ড করবে তুমি আসলে মানে তোমার থিঙ্কিংটা কোন দিকে। ধরো সুতার ভিতরে যদি মোটা অথবা চিকন আসে, একটা সুতার ভিতরে একটু মোটা আসলো অথবা চিকন আসলো, তখন এটা আমরা নর্মাল থিঙ্কিং এ এটা বলে হচ্ছে একটা ইয়ার্নের ফল্ট। যে সুতাটা থাকার কথা ছিল সুষম, সব জায়গায় সমান, হঠাৎ করে এক জায়গায় মোটা আসছে তার মানে এটা ফল্ট, অথবা হঠাৎ করে চিকন আসছে তার মানে এটা হচ্ছে ফল্ট। কিন্তু বর্তমানে এক ধরনের সুতা তৈরি করা হয় যেটাকে বলা হচ্ছে স্লাব ইয়ার্ন। তার মানে তুমি ইনটেনশনালি একটা সুতার ভিতরে মোটা অংশ তৈরি করে দিতেছো, এখন এটা কি ফল্ট আছে? না স্যার। এটা এখন তোমার ডেকোরেটিভ পারপাস ইউজ হবে, কারণ তুমি এটা কি করতেছো, বাইরের ডিমান্ড অনুযায়ী। হ্যাঁ বাইরের ডিমান্ড অনুযায়ী তুমি ইনটেনশনালি, তুমি ইচ্ছাকৃতভাবে ওটা তৈরি করতেছো। তো এই হলো ব্যাপার। যাই হোক, এখন ধর বাংলাদেশে কটন, যে বাংলাদেশে মেইনলি আমেরিকান কটনটাই প্রডিউস করা হয়, আর এটার কমার্শিয়ালি হাইব্রিড যেটা সেটা প্রডিউস হয়। ধরো বাংলাদেশের যে টেম্পারেচার বা অ্যাটমসফিয়ারিক কন্ডিশন আমেরিকায় নিশ্চয়ই সেম না, তাহলে নিশ্চয়ই ওই জাতটাই হুবহু বাংলাদেশে তৈরি করা সম্ভব। তাহলে কোনটা তৈরি করা সম্ভব? হাইব্রিড। আর প্রডিউসিং অ্যাট মেহেরপুর, যশোর, কুষ্টিয়া, গাজীপুর এইসব অঞ্চলে বাংলাদেশি কটনটা হয়ে থাকে। The quality of Bangladeshi cotton is improving now.
The Bangladeshi cotton quality is improving now. Length, color, maturity are also very good. It is possible to produce minimum 60 single yarn from Bangladeshi cotton fiber. তো বাংলাদেশি কটন দিয়ে আমরা এই যে ধরো 60 সিঙ্গেল ইয়ার্ন পর্যন্ত তৈরি করতে পারি। এটা মনে করো বাংলাদেশি কটন আসলে এভাবে কমার্শিয়ালি আমরা ইউজ করি না। আমরা যেগুলো ইউজ করে থাকি সরাসরি ইম্পোর্ট করে থাকি ইউএসএ, আমেরিকা, তারপর হলো তোমার কি অস্ট্রেলিয়া। স্যার 60 কি বললেন স্যার এটা? 60 সিঙ্গেল, এর উপর এস দ্বারা বোঝানো হচ্ছে 60 সিঙ্গেল, তার মানে হচ্ছে সিঙ্গেল প্লাই ইয়ার্ন। তোমার যে জামা কাপড় এটা কি সিঙ্গেল প্লাই না ডাবল প্লাই বলো তো? সিঙ্গেল আচ্ছা সিঙ্গেল প্লাই। আচ্ছা আমি আরো একটু বলি, তোমরা সবাই বাসায় রশি বানাইছো না? রশি জি স্যার। এটা তো কমন, সবাই মোটামুটি রশি বানাইছে। ধরো দুইজনে যখন রশি বানায় শুরুতে যে পাকটা দেয় তুমিও দিচ্ছ আরেকজনও দিচ্ছে, এটা কি সিঙ্গেল না ডাবল? ডাবল প্লাই। ডাবল এটা সিঙ্গেল, এটা এখন পর্যন্ত সিঙ্গেল। যখন এটাকে ঘোরায় দিবা দুই মাথা যখন এক জায়গায় করে ফেলবা তখন এটা কি হয়ে যাবে? ডাবল প্লাই। একটু খেয়াল করে দেখো শুরুতে কি করা হয়? মধ্যে লেখা থাকে প্লাই প্লাই স্যার, মার্কসের কিসের ভিতরে? ওই যে এখন আর জানো ওটা তো আরেক জিনিস, প্লাই মানে হচ্ছে স্তর। হ্যাঁ ওটা হলো স্তর, যে তুমি কয় স্তরে মাস্ক ব্যবহার করতেছো। আমি ওইটাকে তো বলতেছি না, আমি বলতেছি যে তুমি শুরুতে, দাঁড়াও আমি একটু একটা ভিডিও অন করি। ধরো দুই বন্ধু এই যে পাক দিচ্ছে, তাই না? আমার দুই হাত ধরো, দুইটা বন্ধু এই যে পাক দিচ্ছে, এই যে পাক দিলাম। এখন এরপর তোমরা কি করো? এটাকে এরকম করে দাও না? জি স্যার। এরকম করো তো? জি স্যার। এটা কি ছিল? এটা ছিল সিঙ্গেল প্লাই। শুরুতে যখন টুইস্ট দিলে সেটা সিঙ্গেল, এই যে যখন দুই প্রান্ত একত্র করে আবার পাক দিবা হলো কি প্লাই বলো? ডাবল প্লাই। এটাই, এটা দিয়েই তো আমরা, হ্যাঁ এটাই কিন্তু আমরা যে রশি হাত দিয়ে বানাই, তাই না? এইভাবে। জি স্যার। এটা ডাবল প্লাই। এটাই কিন্তু আমরা বিভিন্ন প্যাকেজিং কিংবা কোনো কিছু বাঁধার কাজে ব্যবহার করে থাকি। আচ্ছা নজরুল ভাই একটু শুনেন, এই তুমি একটু লাইনে থাকো, বসেন। হ্যাঁ হ্যালো হ্যালো। জি স্যার। হ্যাঁ তাহলে সিঙ্গেল প্লাই ডাবল প্লাই কি বুঝছো? জি স্যার। আচ্ছা আমাদের যে জামা কাপড় এগুলোতে কি বলতো? সিঙ্গেল প্লাই না ডাবল প্লাই? সিঙ্গেল প্লাই স্যার। আর সুইং থ্রেড, সুইং থ্রেড বুঝো? আমরা জামা কাপড় সেলাই করার জন্য বাজার থেকে ওই যে 2 টাকা 5 টাকা দামের সুতার প্যাকেজ নিয়ে আসি না? জি স্যার। কি বলে বলো তো? কি বলে ওটাকে? সুতাই। সুতা বলে? সুতাই বলে, কিন্তু আরেকটা নাম আছে, বলো কি নামে ডাকে? উল্টি টোটা সুতা বলে না? টোটা বলে। হ্যাঁ টোটা সুতা বলে। হ্যাঁ তো এটা কিন্তু আসলে সুইং থ্রেড। টেক্সটাইল ভাষায় এটা কি থ্রেড? সুইং থ্রেড। তো সুইং থ্রেডটা কি সিঙ্গেল প্লাই না ডাবল প্লাই? ডাবল। সুইং থ্রেড। তুমি কি জানা বলতেছো নাকি এমনি আগেরটা সিঙ্গেল হইছে দেখে ডাবল? ডাবল প্লাই এটা তোমরা দেখো না স্যার ডাবল প্লাই তো হবে, ওখানে তো ইয়ে করলে হাত দিয়ে মুচড়ে দিলে স্যার একটা দুইটা প্লাই দেখা যায়। আর যদি 3টা থাকে, মানে ওই যে খোলার পরে যদি দেখো 3টা এরকম 3টা মিলে হয়েছে, তাহলে কি প্লাই? 3 প্লাই। ট্রিপল প্লাই।
রিপ্লাই। আচ্ছা দাও, আচ্ছা এবার গেল দেখো কেমিক্যাল কম্পোজিশন, খুবই ইম্পর্টেন্ট। কেমিক্যাল কম্পোজিশন অফ র ম্যাটেরিয়াল। রকম হ্যাঁ স্যার আমি রিসেন্টলি হচ্ছে ফিলিপাইনের একটা ভিডিও দেখতেছিলাম, তো ওইখানে দেখাইলো যে শাপলা ফুলের যে আছে আটি আছে, হ্যাঁ ওইখান থেকে ফাইবারটা তৈরি করতেছে। ফাইবার না স্যার, ইয়ার্ন তৈরি করতেছে ডাইরেক্ট। আচ্ছা ওইটা থেকে তো কি স্যার ম্যাচিউর অথবা ডেড ফাইবারের না, ওইটা তো আলাদা, ওইটা ক্লাসিফিকেশনই আলাদা, আমি তো ওইদিকে যাচ্ছি না। এটা হচ্ছে কটন ফাইবারের। আচ্ছা এগুলো সব কটন ফাইবারের, ঠিক আছে। আচ্ছা দেখো, এর সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট জিনিস কেমিক্যাল কম্পোজিশন। এই কটন ফাইবারের ভিতরে কি কি আছে? সেলুলোজ আছে, প্রোটিন আছে, অয়েল এন্ড ওয়াক্স আছে, পেকটিন আছে, মিনারেল সাবস্টেন্স আছে এন্ড আদার্স আছে। তো এখন সেলুলোজ যেটা, সেলুলোজের পার্সেন্টেজ হচ্ছে কত? 88 থেকে 97% সেলুলোজ থাকে। প্রোটিন থাকে 1 থেকে 2%, অয়েল এন্ড ওয়াক্স থাকে 0.4 থেকে 1.5%, পেকটিন থাকে 0.4 থেকে 1.5%, মিনারেল সাবস্টেন্স থাকে 0.7 থেকে 1.6%। এখন আদার্স যেটা, সেটাতে দেখো কি থাকে 0.5 থেকে 8 নাকি, তো এটা কি হবে বলো তো? 0.8। হ্যাঁ তোমরা এটা একটু এখানে একটু মার্ক করে নাও, এটা কি হবে? 0.8। এটা মনে রাখো, আর এটা একদম মনে রাখতে হবে। এখন তোমরা যখন বিভিন্ন বই পড়বা, ধরো একটা বই নিলে কিংবা নেটেই সার্চ দিলা, তখন দেখবা সেলুলোজের পার্সেন্টেজ দেওয়া আছে 94%। তাহলে কি আমি কি ভুল পাইলাম না তারা ভুল লিখছে? দুইটাই সঠিক, কারণ আমি তোমাকে একটা রেঞ্জ দিছি। কত? 88 থেকে 97। আচ্ছা 94 এর ভিতরে না বাইরে? 94 এর ভিতরে। রাইট। এখন কেউ যদি ওইটা ফলো করো, তাহলে কিন্তু ওইখানেও প্রোটিন, পেকটিন এগুলো তারাও একটা একটা করে মান দিয়ে রাখবে, তাহলে কিন্তু ওইটাই ফলো করতে হবে। তারা কিন্তু ওইটা যোগ করেই 100 বানাইছে, ঠিক আছে? জি স্যার। এটা হচ্ছে একটা 100 এর ভিতরে হচ্ছে পার্সেন্টেজ। তো এটা তোমরা অবশ্যই মনে রাখবা। শুধু এটার জন্য না, তোমাদের ভবিষ্যতে চাকরির জন্য কিংবা ফিউচারে, মানে বিভিন্ন ক্ষেত্রে যদি তুমি ভালো কোথাও যদি পরীক্ষা দিতে যাও, যে ভালো কিছু করবা, তাহলে সেই ক্ষেত্রে তোমার কটন, জুট, ফ্লাস্ক, হেম, উল, সিল্ক, এগুলো সব কটা ফাইবারের কেমিক্যাল কম্পোজিশন তোমার মনে রাখতে হবে। তো ম্যাক্সিমামের ক্ষেত্রে দেখবা সেলুলোজের এই সব কটাই আছে। সেলুলোজ, প্রোটিন, অয়েল এন্ড ওয়াক্স, তারপরে হলো লিগনিন। যেহেতু এটা আমাদের কটনে লিগনিন নাই, তাই আমরা এখানে লিগনিন দেখাইনি। জুটে লিগনিন পাবা, ফ্লাক্সে লিগনিন পাবা। তার মানে মোটামুটি বাম পাশের যেগুলো এগুলো সেম, খালি সমস্যা হলো কোনগুলা? ডান পাশের গুলা। বুঝাইতে পারছি? যেমন সেলুলোজ এখানে আছে 88 থেকে 97%, জুটে কত জানো? 65, 64, তাহলে অনেক কম না? জি স্যার। আচ্ছা তোমরা উলের পড়ছো? এগুলা উলের কেমিক্যাল কম্পোজিশন পড়ো নাই? স্যার পড়াইছে। পড়াইছে, এগুলো মনে রাখতে। আচ্ছা এবার দেখো স্ট্রাকচারটা দেখানো। এই স্ট্রাকচারটা তোমার কমন পড়ছে না? কেমিস্ট্রিতে পড়ছো না এই স্ট্রাকচার? স্যার বায়োলজিতে। না বায়োলজিতে কেন, তোমাদের কেমিস্ট্রিতে তো ছিল সেলুলোজের স্ট্রাকচার। স্যার বায়োলজিতেও ছিল স্যার, ইন্টারমিডিয়েটে, সেটা তো ইন্টারমিডিয়েটে। তুমি যে আমাদের এই নিটারেও তোমাদের স্যাররা মনে করে দেখো এই সেলুলোজের স্ট্রাকচার পড়াইছে। এই সেলুলোজের স্ট্রাকচার মনে রাখবা, পরীক্ষায় কিন্তু এটা অনেক সময় আসে যে সেলুলোজের স্ট্রাকচার দেখাও, তখন তুমি এই সেলুলোজের স্ট্রাকচারটা এঁকে দিবা। এখানে যে বেনজিন চক্র, কি কি বন্ড আছে সব বন্ডগুলো দেখাবো। আর এখানে কি আছে? এভারেজ ডিগ্রি অফ পলিমারাইজেশন অফ কটন। ডিগ্রি অফ পলিমারাইজেশন বলতে টিপি, তাই না? জি স্যার টিপি। এটা কত? 9000 থেকে 15000। তার মানে এটা একটা ইউনিট। তাহলে একটা কটন ফাইবারের ভিতরে এরকম কতগুলো ইউনিট আছে? 9000 থেকে 15000টা রিপিটিং ইউনিট। হ্যাঁ রাইট। আচ্ছা দেখো তাহলে এই স্ট্রাকচারের ফিচারসটা দেখো। এই যে স্ট্রাকচারটা দেখালা, কেমিক্যাল স্ট্রাকচারের ফিচারস দেখো। সেলুলোজের পলিমার অফ বিটা ডি গ্লুকোজ, এটা বিটা ডি গ্লুকোজের পলিমার, ব্রাঞ্চলেস লিনিয়ার পলিমার। আচ্ছা দেখো তো এখানে কোনো ব্রাঞ্চ আছে? নিচের দিকে কোনো কিছু বাইরে আছে? এটা সোজা লম্বালম্বি না? আর রিপিটিং ইউনিট কি লম্বালম্বি হবে না নিচ দিকে পারবে? লম্বালম্বি পারবে। তাহলে এটা কি ব্রাঞ্চ আছে? না, এটা কি ব্রাঞ্চলেস। এইজন্য এটা বলা হচ্ছে ব্রাঞ্চলেস লিনিয়ার লার্জ পলিমার। বিটা ডি গ্লুকোজ আর লিঙ্কড বাই বিটা গ্লাইকোসাইড বন্ড। এই বিটা ডি গ্লুকোজটা বিটা গ্লাইকোসাইড বন্ড দ্বারা তৈরি। তার বন্ড ইজ মেড বিটুইন C1 and C4 atom of beta D glucose. C1 এবং C4 মানে কার্বন, যেটা C1 এবং C4 কার্বনে বিটা ডি গ্লুকোজটা ফর্ম করে। তারপর হচ্ছে one cellulose polymer contains 300 to 1500 গ্লুকোজ পলিমার। তার মানে
একটা সেলুলোজ পলিমার 300 থেকে 1500 গ্লুকোজ পলিমারকে বেয়ার করে। তো এটা হচ্ছে এর ফিচার্স। পরীক্ষায় যদি আসে যে শুধু কেমিক্যাল কম্পোজিশন, তাহলে শুধু এইটুকু। যদি বলা হয় যে কটন কেমিক্যাল স্ট্রাকচার এন্ড ফিচার্স দাও, তাহলে কিন্তু তুমি এই সুন্দর করে এটা একে প্লাস এই ফিচার্স 5টা দিয়ে দিলেই তোমার অ্যান্সার কমপ্লিট। হয়তো 4 থেকে 5 মার্ক। খুব ইম্পর্টেন্ট।